শুরু করছি আজকের পর্ব উত্তাল সময়ের ইতিকথা উপন্যাসের চতুর্থ পর্ব। পরশু মাঝরাতে উত্তর দিকের গভীর জঙ্গল থেকে বেরিয়ে নয়া সেটেলমেন্টে হানা দিতে এসেছিল। ফলে উদ্বাস্তুদের মধ্যে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার ধাক্কা সামলাতে কাল দুপুর পেরিয়ে গেছে। উদ্বাস্তুদের বুঝিয়ে সুজিয়ে শান্ত করতে বিশ্বজিৎ, বিভাস, নিরঞ্জন, ধনপত সিং থেকে শুরু করে পুনর্বাসন দপ্তরের কর্মীদের দম বেরিয়ে গিয়েছিল। কাল রাতটা অবশ্য নির্বিঘ্নেই কেটেছে। বুশ পুলিশ আর সেটেলমেন্টের কর্মীরা খুবই সতর্ক ছিল। পালা করে তারা রাত জেগেছে। জারোয়ারা এদিকে আর আসেনি। আজ সকাল হতে না হতেই বিভাস, নিরঞ্জনরা হাঁক ডাক করে উদ্বাস্তুদের ঘুম ভাঙিয়ে দিয়েছিল। পশ্চিম দিকের পাহাড়ের ঢাল, যেখানে ঝোপঝাড় আর অজস্র বুনো গাছ আর লতায় ঠাসা, তাড়া দিয়ে দিয়ে তাদের সেখানে পাঠিয়েছে। আবরু বাঁচানোর জন্য চারিদিক ঘিরে এখানে পায়খানা টায়খানা তৈরি করে রাখা হয়নি। বুড়ো বুড়ো, বাচ্চা কাচ্চা, জোয়ান মেয়ে ছেলে প্রতিদিনের প্রাকৃত কর্মটি সারার জন্য ঝোপ জঙ্গলের আড়ালে না গিয়ে উপায় নেই কারোর। খোলা আকাশের নিচে এই মুক্ত আদিম শৌচাগারটি একমাত্র ভরসা। জঙ্গল থেকে সমুদ্রে গিয়ে মুখটুক ধুয়ে উদ্বাস্তুরা ফিরে আসতেই বিভাসরা হেঁকে হেঁকে বলতে লাগল, হগলে একখান কইরা থাল গিলাস লইয়া আহেন। আগের দিনই উদ্বাস্তুদের কিছু কিছু বাসনকোসন দেওয়া হয়েছিল। একটু পর দেখা গেল কথা মতো থালা এবং গেলাস নিয়ে বিভাসদের সামনে কাতার দিয়ে দাঁড়িয়ে পড়েছে। চারিদিকের হাঁকাহাঁকিতে বিশ্বজিৎ এবং বিনয়েরও ঘুম ভেঙে গিয়েছিল। তারাও তাড়াহুড়ো করে সমুদ্র থেকে মুখটুক ধুয়ে বিভাসদের কাছে চলে এলেন। সকালে শুকনো খাবারের ব্যবস্থা, চিঁড়ে, আখের গুড় এবং 1 গিলাস করে দুধ। আমেরিকার কটা চ্যারিটেবল অর্গানাইজেশন এবং স্ক্যান্ডিনেভিয়ার এভাঙ্গেলিস্টরা পূর্ব পাকিস্তানের উদ্বাস্তুদের জন্য ঢাউস ঢাউস সুদৃশ্য টিনের পাত্র বোঝাই করে পাউডার মিল্ক, চকলেট, চিজ, মাখন ইত্যাদি নিয়মিত কলকাতায় পাঠাচ্ছে। সর্বস্ব হারিয়ে আসা রুক্ষ, আধমরা, ছিন্নমূল মানুষগুলো যাতে অপুষ্টিতে ভুগে ভুগে শেষ না হয়ে যায়, সেজন্য সাগর পাড়ের দাতব্য প্রতিষ্ঠানগুলোর অনন্ত দুর্ভাবনা। যেসব পুষ্টিকর খাদ্যবস্তু জাহাজ বা প্লেনে কলকাতায় পৌঁছয়, তার সামান্য কণিকা আন্দামানের দুর্গম অরণ্যে যেসব সেটেলমেন্ট বসছে সেখানেও পাঠানো হয়, তবে শুধুই পাউডার মিল্ক, অন্য সমস্ত বাদ। গুঁড়ো দুধ গুলে প্রকাণ্ড একটা ড্রাম বোঝাই করে রেখেছিল সেটেলমেন্টের কর্মীরা। প্রতিটি উদ্বাস্তুর থালায় চিঁড়ে, গুড় এবং গেলাসে দুধ বিলি করা শুরু হয়। বিশ্বজিৎ আগেই কড়া হুকুমনামা জারি করে রেখেছিলেন, তাদের জন্য আলাদা দামি দামি খাবারের ব্যবস্থা যেন না করা হয়। উদ্বাস্তুরা যা খাবে, যে দরের মহামান্য অফিসারই হোক না কেন, তাকেও তাই খেতে হবে। বিশ্বজিৎ আর বিনয় খালি হাতে চলে এসেছিল। তাদের ঘরে আগে থেকেই থালা গেলাস রাখা ছিল। পরিতোষ দৌড়ে গিয়ে নিয়ে এলো। চিঁড়ে, গুড় টুন নিয়ে উদ্বাস্তুদের কাছাকাছি দাঁড়িয়ে খেতে শুরু করলেন বিশ্বজিৎরা। খাওয়া দাওয়া চুকতে চুকতে মিনিট 40 লেগে গেল। এর মধ্যে বেশ খানিকটা বেলা হয়েছে। সূর্য পূব দিকের পাহাড়ের চূড়োর উপর উঠে এসেছে। তেজি রোদে ভেসে যাচ্ছে বন জঙ্গল, উপত্যকা। এই সকালবেলাতেই সমুদ্রের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। রোদের নোনা জল থেকে এখনই ঝাঁঝ উঠে আসছে। বেলা যত বাড়বে সেই ঝাঁঝ তত বাড়বে, চোখ আরও ধাঁধিয়ে যাবে। বিশ্বজিৎ পরিতোষ, বিভাসদের ডেকে বললেন, আর দেরি করো না, জমি মেপে ভাগ বাটোয়ারার বন্দোবস্ত করো। অহনি কামটা শুরু করো। একদিনে কটা ফ্যামিলিকে জমি দেওয়া সম্ভব? লাডিনরে জিগাইয়া কইতে আসি। লাডিন এই সেটেলমেন্টের আমিন। 1930-এ বর্মার মৌলমিন থেকে খুনের দায়ে কালাপানির সাজা নিয়ে আন্দামানে এসেছিল। ভারত স্বাধীন হল।
ব্রহ্মদেশ ইন্ডিয়া থেকে আলাদা হয়ে নতুন সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা পেল। কিন্তু লা ডিন আর মৌলমিনে ফিরে যায়নি, আন্দামানেই থেকে গেছে। এখানে আসার পর প্রথম বছরটা সেলুলার জেলেই কাটাতে হয়েছে লা ডিনকে। তারপর তাকে জেলের বাইরে পিডাব্লিউডিতে কাজ দেওয়া হয়। জমি জরিপের খুঁটিনাটি শিখে সে তুখোড় আমিন হয়ে উঠেছে। সেই কাজটাই সে করে যাচ্ছে। যখন আন্দামানে পূর্ব পাকিস্তান থেকে উৎখাত হওয়া মানুষদের পুনর্বাসনের জন্য ব্যাপক পরিকল্পনা নেওয়া হলো, সেই সময় তাকে পিডাব্লিউডি থেকে রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টে বদলি করা হলো। বিভাস লা ডিনের কাছে চলে গেল। তার সঙ্গে আলোচনা সেরে ফিরে এসে বিশ্বজিৎকে বলল, 15টা ফ্যামিলিরে জমিন মাইপা দেওয়ান যাইতে পারে, এইটাই ম্যাক্সিমাম। বিশ্বজিৎ মনে মনে অঙ্ক কষে বললেন, তার মানে 250 ফ্যামিলিকে ল্যান্ড ডিস্ট্রিবিউট করতে ওই 17-18 দিন মতো লেগে যাবে। হ্যাঁ, তো লাগবই। জঙ্গলের মধ্যে জমি মাইপা সীমানা ঠিক করন তো সোজা কথা নয়, সময় তো লাগবই। কিন্তু আমার পক্ষে তো এতদিন এই সেটেলমেন্টে পড়ে থাকা সম্ভব নয়। যত তাড়াতাড়ি সম্ভব পোর্ট ব্লেয়ারে ফিরে যেতে হবে। বিনয় পাশে দাঁড়িয়েছিল। সে আগে শুনেছে পোর্ট ব্লেয়ারে বিশ্বজিতের কোর্টে অনেক কেস জমে আছে। বিভাস বলল, অতদিন আপনারে থাকতে হইব না। আপনার সামনে কামটা খালি আরম্ভ হোক, পরে আমরা অন্য ফ্যামিলিগুলানরে জমি বিলি কইরা দিতে পারুম। জমি ডিস্ট্রিবিউশন শেষ হলেই তুমি আর নিরঞ্জন পোর্ট ব্লেয়ারে চলে আসবে। সেখানে রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের অনেক কাজ পড়ে আছে। নতুন নতুন আরও সেটেলমেন্ট বসবে। কোথায় কোথায় বসবে ঘুরে ঘুরে সেই সব জায়গার একটা রিপোর্ট তৈরি করতে হবে। সে খেয়াল তো আমার আছে, আপনি চিন্তা কইরেন না। যাও তাহলে, এবার কাজে লেগে পড়ো। এর মধ্যে পরিতোষ সেটেলমেন্টের এক ধারে অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া যে অফিস ঘর রয়েছে, সেখান থেকে মোটা বাঁধানো লম্বা একটা খাতা নিয়ে এসেছে। সেটাই উদ্বাস্তু ফ্যামিলিগুলো কাল এখানে এসেছে তাদের নাম, প্রতিটি পরিবারের আলাদা আলাদা বিবরণ লেখা আছে। ওদিকে ধনপত এবং পুনর্বাসনের কয়েকজন কর্মী মালপত্র রাখার গুদাম থেকে কোদাল, শাবল, করাত এবং লম্বা লম্বা বর্মি দা এবং গোলাকার মস্ত দুটো জার এনে একধারে জড়ো করে রেখেছে। জার বা বয়াম দুটো গাঢ় ধরনের তরল জিনিসে বোঝাই। উদ্বাস্তুরা সামনের ফাঁকা জায়গাটায় কেউ দাঁড়িয়ে, কেউ বা বসে বসে নিজেদের মধ্যেই কথা বলছিল। বিভাস পরিতোষের হাত থেকে খাতাটা নিয়ে গলার স্বর উঁচুতে তুলে উদ্বাস্তুদের দিকে তাকিয়ে তাকিয়ে বলতে লাগল, তাহলে মন দিয়ে আমার কথা শুনেন। চিঁড়ে টিড়ে খাওয়ার পর ছিন্নমূল মানুষগুলোর কেমন একটা এলানো ভাব এসে গিয়েছিল। এবার তারা চনমনে হয়ে উঠল। যারা বসেছিল তারা শরীরে ঝাঁকুনি দিয়ে উঠে দাঁড়ালো। বিভাস থামেনি, সে বলেই চলেছে, কাইল জারো আগলইগা মেলা তাফাল গেছে, তাই আপনাকে জমিন দেওয়া যায় নাই। আইস থিকা বিলিকরণ শুরু হইব। একদিনে তো এতগুলোন ফ্যামিলিরে দেওয়ান সম্ভব নয়। রোজ 15টা ফ্যামিলিরে জমিন বিলিকরণ হইব। যারা আইস জমিন পাইবেন হিয়াগো নাম পড়তে আসি। হাতের খাতাটা খুলে সে পড়তে আরম্ভ করল। জলধর বারুই, মনা ব্যাপারী, সহদেব রুদ্রপাল। 15 জনের নাম পড়া শেষ হলে বিভাস বলল, প্রতিটি ফ্যামিলিরে শাবল, কুড়াল দাও এই হগল দেওয়ান হইব। আপনারা আউগাই আইয়া লইতে থাকেন। 15টি পরিবারকে শাবল টাবল দেওয়া হলে বিভাস ধনপতকে বলল, এইবার এগো হাতে লোসান দাও। যারা আমাগো লাগে জঙ্গলে জমিন লইতে যাইবেন হেরা গায়ে মাথায় এই লোসান মাইখালন। লোশন যে কী বস্তু আন্দাজ করতে পারছিল না উদ্বাস্তুরা। জঙ্গলে জমি বুঝে নিতে হলে সেটা গায়ে আর মাথায় কেনই বা মাখতে হবে কেউ ভেবে পাচ্ছিল না। তারা রীতিমতো অবাকি হয়ে যাচ্ছে। উদ্বাস্তুদের মনোভাব কিছুটা আঁচ করে বিভাস বলল, কেন লোসান মাখতে লাগবো জঙ্গলে গেলেই টের পাইবেন। ধনপত, তুমি আগো হাতে লোসান দাও। ধনপত হতবুদ্ধি মানুষগুলোকে তাড়া দিয়ে দিয়ে তার কাছে ডেকে নিল। তারপর
সেই মোটা জার থেকে পরপর তাদের দাঁড় করিয়ে হাতে গাঢ় তরল চটচটে জিনিস ঢেলে দিতে লাগল। নির্দেশ মতো গায়ে মাথায় সেই সবই মেখে নিল উদ্বাস্তুরা। বিনয় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখছিল। সেও কম অবাক হয়নি। নিচু গলায় বিশ্বজিৎকে জিজ্ঞেস করল, রিফিউজিদের ওই লিকুইডটা মাখতে বলা হলো কেন? আন্দামানে কিভাবে উদ্বাস্তুদের ল্যান্ড ডিস্ট্রিবিউট করা হয় নিশ্চয়ই আপনাদের কাগজে তা লিখবেন। হ্যাঁ, তা তো লিখতেই হবে। তাহলে আমাদের সঙ্গে আপনাকেও কিন্তু জঙ্গলে যেতে হবে, আর তখনই বুঝতে পারবেন এই লিকুইডটা কেন মাখা জরুরি। আপনিও জঙ্গলে যাবেন নাকি? অবশ্যই। বিশ্বজিৎ জানালেন, আন্দামানের যেখানে যেখানে রিফিউজি সেটেলমেন্ট বসেছে সেই সব জায়গায় তিনি নিজে দাঁড়িয়ে থেকে জমি বিলি বন্টনের শুরুটা করে দিয়েছেন। এখানেও করবেন। বিশ্বজিৎ, বিভাস, নিরঞ্জন, লাডিন এবং পুনর্বাসনের সমস্ত কর্মীরা লোশন মেখে নিল। দেখা দেখি বিনয়ও মাখল। যে ফ্যামিলিগুলোকে আজ জমি দেওয়া হবে তাদের হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ কর্তারা বিভাসের কথায় শাবল বর্মি দা হাতে ঝুলিয়ে নিয়েছে। পুনর্বাসনের কর্মীরা দা শাবল তো নিয়েছেই, তার সঙ্গে নিয়েছে লম্বা লম্বা লোহার চেন। ব্যারাকগুলোর সামনের ফাঁকা জায়গায় 3 দিকে পূবে, পশ্চিমে এবং উত্তরে ঘোর জঙ্গল। এবার সবাই উত্তর দিকে চলল। যাদের জমি দেওয়া হবে তারা তো যাচ্ছেই, বাকি উদ্বাস্তুদের অনেকেই তাদের পিছু পিছু চলেছে। জমি কিভাবে ভাগ বাঁটোয়ারা করা হবে তা তারা স্বচক্ষে দেখতে চায়। কৌতূহল, অপার কৌতূহল। কালই বিনয়ের চোখে পড়েছিল ব্যারাকের পিছন দিকে বিশাল বিশাল গাছ কেটে সেগুলোর গুঁড়ি এবং মোটা মোটা ডাল মস্ত এলাকা জুড়ে ডাঁই করে ফেলে রান্না হচ্ছে। কাল যার নজরে পড়েনি তা হল পাহাড় প্রমাণ গুঁড়িগুলোর পিছন দিকে 8-10 ফুটের মতো মাপ করে বাঁশ কেটে সেই টুকরোগুলোও টাল দিয়ে সাজানো রয়েছে। বন বিভাগের কিছু কর্মী বিনয়দের সঙ্গে চলেছে, কিন্তু আরও 20-25 জন 10-15টা করে বাঁশের খুঁটি দড়ি দিয়ে শক্ত করে বেঁধে মাথায় চাপিয়ে একটু ঘুরপথে উত্তরের জঙ্গলে যাচ্ছে। এদের কারোর কারোর হাতে রয়েছে নানা মাপের এবং ওজনের করাত। যে করাতগুলো প্রকাণ্ড এবং বেজায় ভারী সেগুলো দুজনে দুজনের মাথায় ধরে নিয়ে চলেছে। মাঝারিগুলো তুলনায় অনেক হালকা। এগুলোর জন্য 2 জন দরকার নেই, একজনই হাতে ঝুলিয়ে নিয়ে যেতে পারছে। বাঁশের খুঁটি বা করাত কোন কাজে লাগবে আন্দাজ করা যাচ্ছে না, তবে এই ব্যাপারে কোনো কৌতূহল প্রকাশ করল না বিনয়। জঙ্গলে ঢুকলেই তা জানা যাবে। ফাঁকা জায়গাটা পেরিয়ে জঙ্গলে ঢোকার মুখে এসে ঘুরে দাঁড়ালো বিভাস। যে উদ্বাস্তুদের আজ জমি দেওয়া হবে না তাদের দিকে তাকিয়ে বলল, আপনারা গায়ে লোশন মাইখা আহেন নাই, এখানেই খাড়াইয়া খাড়াইয়া আমাকে কাম কাজ দেখেন। লোকগুলো দাঁড়িয়ে পড়ল। বিনয়রা জঙ্গলে ঢুকে বড় বড় সব গাছ, যেগুলোর বের 300-400 ফিটের মতো, সেগুলো কাটা হলেও শিকড় বাকড় এখনও তুলে ফেলা হয়নি। কিন্তু বিরাট মহাবৃক্ষ আর কটা, চারিদিকে অগুন্তি মাঝারি এবং ছোট ছোট গাছ, ঝোপঝাড়, বনতুলসীর উদ্দাম জঙ্গল। যে গাছগুলো অক্ষত দাঁড়িয়ে আছে সেগুলোকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে মোটা মোটা বেতের লতা। বড় গাছগুলো কেটে ফেলায় কোথাও কোথাও জঙ্গল ততটা ঘনও নয়, তাই আকাশ চোখে পড়ছে। কিন্তু যেখানে 1000 বছরের অরণ্য ডালপালা মেলিয়ে চাপ বেঁধে রয়েছে সেই সব এলাকায় আন্দামানের তেজি সূর্যালোকও ঢুকতে পারছে না। সমস্ত কিছু ছায়াচ্ছন্ন, অন্ধকার অন্ধকার। সেখানকার মাটি স্যাঁতস্যাঁতে ঠান্ডা, শ্যাওলার পুরু স্তর জমে আছে। অসাবধানে পা ফেললে পিছলে পড়ার সম্ভাবনা। জঙ্গলে ঢোকার সঙ্গে সঙ্গে ঝাঁকে ঝাঁকে বাড়িয়া পোকা, মাছি আর মশাদের দঙ্গল কোত্থেকে যেন বেরিয়ে এসে বিনয়দের ছেঁকে ধরল। আশেপাশের অদৃশ্য সরীসৃপেরা বুকে ভর দিয়ে সরসর করে দূরে সরে যাচ্ছে। মাথার উপর নাম না জানা হাজারে হাজারে বুনো পাখি চক্কর দিয়ে
কর্কশ গলায় সমানে চেঁচিয়ে চলেছে। হঠাৎ উটকো কিছু মানুষ এসে পড়ায় এখানকার পোকামাকড়, সরীসৃপ, পাখি থেকে শুরু করে জন্তু জানোয়ার সবাই মহাবিরক্ত। উড়ে এসে যারা জুড়ে বসতে চাইছে, ভাগ বসাতে চাইছে তাদের আবহমানকালের অধিকারে, তাদের ওপর ওরা আদৌ খুশি নয়। যতই চেঁচিয়ে মেচিয়ে চক্কর মেরে তারা হুলুস্থুলু বাঁধাক, যে লক্ষ লক্ষ মানুষ সর্বস্ব খুইয়ে সীমান্তের ওপার থেকে এপারে চলে এসেছে, তাদের জন্য উপনিবেশ তো গড়ে তুলতেই হবে। কয়েক পা এগোতেই গাছের ডাল থেকে থপ করে কি যেন বিনয়দের মাথার ওপর পড়ল। খুব একটা ভারী নয়, নরম, হড়হড়ে, ঠান্ডা। বিনয় চমকে ওঠে। পরক্ষণে চোখে পড়ে অগুন্তি জোঁক তার গা বেয়ে নিচে পড়ে যাচ্ছে। শুধু তারই নয়, অন্য সবারই এক হাল। লোশনটার মহিমা এতক্ষণে বোঝা গেল। ওটা না মাখলে জোঁকগুলো তাদের গা থেকে রক্ত শুষে নিত। হাত দিয়ে আর কটাকে ছাড়ানো যেত। বিশ্বজিৎ তাকে লক্ষ্য করছিলেন। চোখাচোখি হতে একটু হাসলেন। তার হাসিটা বুঝিয়ে দিল কেন লোশন মাখতে হয়েছে। এবার টের পেলেন তো? একটা সামান্য ফাঁকা মতো জায়গায় এসে সবাই দাঁড়িয়ে পড়ল। বিভাস গলার স্বর উঁচুতে তুলে হাঁকল, মোহনবাসী কর্মকার। একটা আধবুড়ো রোগাটে চেহারার লোক, মুখে খোঁচা খোঁচা দাড়ি, খাড়া খাড়া কাঁচা পাকা চুল, পরনে ময়লা ফতুয়া আর খাটো ধুতি, সামনে এসে বলল, আজ্ঞা। প্রথম আপনার এই জমিন দেওয়ান হইব। বড় গাছগুলান সরকার থেকে কাইটা দেওয়ান হয়েছে। মাঝারি গুলান কাইটা দিমু, কিন্তু ছোটো গাছ ঝোপঝাপ আপনি গো হগল রিফিউজি গো সাফ কইরা লইতে হইব। বড় গাছগুলান কাটা হইছে ঠিকই, কিন্তু মাটির উপরে হাতখানেক কইরা রইয়া গেছে। মাটির তলে রইছে শিকড় বাকর, হেগুলান উঠানো তো আমাগো শক্তিতে কুলাইব না। বড় গাছের গোড়া আর শিকড় আপনাকে তুলতে হইব না, আমরাই তুইলা দেমু, কইলাম তো। সহদেব, রুদ্রপাল এবং জলধর বারুইয়ের বয়স অনেক কম, 30-এর বেশি হবে না। দেশভাগের পর এপারে এসে শিয়ালদা স্টেশনে কিছুদিন কাটিয়ে তারপর ত্রাণ শিবিরে গিয়ে উঠেছিল। তাদের উপর দিয়ে ঝড়ঝাপটা কম যায়নি, কিন্তু শরীর স্বাস্থ্য সেভাবে ভেঙে পড়েনি। মোটামুটি অটুটি আছে। দুজনেরই শক্তপোক্ত চেহারা। সহদেব বললেন, শিকড় বাকড় আপনারা উঠাইবেন, বাকি ঝোপঝাপ আমরা সাফ করুম, কিন্তু জঙ্গলের মুখ থেকে জমিন বাইর করতে যে মেলা সময় লাগা যাব স্যার। হ্যাঁ তো লাগবই, বিভাস বলল। সংশয়ের সুরে জলধর বলল, জঙ্গলে ভরা জমিন দিয়াই কি কইবেন? এইবার নিজেগো পেটের চিন্তা নিজেরা করো। তার মনোভাবটা বুঝতে পারছিল বিভাস। হেসে হেসে বলল, ভাইবেন না, আন্দামানে আপনাকে শুকাইয়া মরণের লই গানই নাই। যতদিন না চাষবাস কইরা ফসল ফলাইতে পারেন, আপনাকে পেটের চিন্তা সরকারের। আমাকে উপর ভরসা রাখেন। দূরের জঙ্গলে লম্বা লম্বা করাত নিয়ে যারা ঢুকেছিল, সেখান থেকে একটানা ঘস ঘস আওয়াজ আসছে। বিনয় আন্দাজ করে নিল বড় গাছ কাটা শুরু হয়ে গেছে। মাঝারি মাপের করাত নিয়ে যারা এসেছিল তারা গভীর জঙ্গলে যায়নি। কাছাকাছি যে পাতলা জঙ্গল রয়েছে সেখানকার মাঝারি গাছগুলোই কাটছে। গাছ কাটার কায়দাটা বিচিত্র ধরনের। দুজন করে লোক গাছে চড়ে ক্ষিপ্র হাতে করাত চালিয়ে প্রথমে ডালগুলো ছেঁটে ফেলছে, তারপর নিচে নেমে এসে কবন্ধ গাছের গুঁড়িগুলো খণ্ড খণ্ড করে টাল দিয়ে রাখছে। বনভূমির চতুর্দিকে শুধু করাত চালানোর কর্কশ আওয়াজ। জঙ্গলের মাথায় পাখিদের চেঁচেমেচি সময়ে সময়ে আরও বাড়ছে। বাড়ছে বনচর প্রাণীদের দুর্দার দৌড়ে পালানোর শব্দ। বাড়ছে মশা, মাছি, নানা ধরনের পোকা আর পতঙ্গের ওড়াউড়ি। বিনয়রা যেখানে দাঁড়িয়ে আছে তার খানিকটা দূর দিয়ে এক পাল হরিণ বিদ্যুৎ গতিতে বাঁ পাশের পাহাড়ের দিকে চলে গেল। বিশ্বজিৎ একবার আকাশের দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। ব্যস্ততার যথেষ্ট কারণ রয়েছে। 12টা ফ্যামিলি আজ 15 বিঘে করে মোট 180 বিঘে জমি পাবে। এতটা জমি মাপযোগ করা কি মুখের কথা? তিনি বললেন,
বেলা বেড়ে গেছে কিন্তু, আর দেরি করো না, এবার আসল কাজ আরম্ভ করে দাও। আমিন, লাডিন, চেনম্যান ধনপত এবং পুনর্বাসন দপ্তরের আরও কজন কর্মী মুহূর্তেই তৎপর হয়ে ওঠে। প্রথমে মোহনবাসীকে জমি দেওয়া হবে। তাকে সঙ্গে নিয়ে লাডিনরা জঙ্গলের ডান দিকে চলে গেল। তাদের সঙ্গে বিভাস, বিনয় এবং বিশ্বজিৎও গেলেন। বিভাস জমি মাপার কাজটা যাতে সুষ্ঠুভাবে হয় তার তদারক করবে। একবার কাজটা শুরু করে দিতে পারলে বাকিটা মসৃণভাবে চলবে। ঠিক হলো, জঙ্গলের ডান পাশে জমি পাবে মোহনবাসী। কিন্তু নিবিড় কাঁটা ঝোপ, ফনফনিয়ে বেড়ে ওঠা ঘন বনতুলসীর ঝাড়, গাছ, বুক সমান উঁচু ঘাস, বনের ভেতর জমি মাপা অত সহজ নয়। একটা দল সমানে ধারালো দা চালিয়ে ঝোপঝাড় কেটে 7-8 ফিটের মতন জায়গা সাফ করছে। সেখান দিয়ে লোহার লম্বা চেন পেতে জমি মাপার কাজ চলল। লাডিন আর ধনপত হাঁকডাক করে বলতে লাগলো খুঁটি বসাতে বসাতে চলতে। বনবিভাগের যে কর্মীরা বাঁশের সমান মাপের টুকরোগুলো নিয়ে এসেছিল, শাবল দিয়ে মাটি খুঁড়ে 10 হাত পর পর খুঁটি পুঁততে লাগলো। এই খুঁটি অবধি মোহনবাসীর জমির সীমানা। চৌকোনা 15 বিঘের জমি খুঁটি দিয়ে ঘিরতে সময় লাগলো ঘণ্টা দেড়েক। মোহনবাসীর পর সহদেবের পালা। মোহনবাসীর জমির চারপাশে যেসব খুঁটি বসানো হয়েছে সেগুলোর পর 4 ফিটের মতো বাদ দিয়ে একই প্রক্রিয়ায় জমি মেপে সহদেবকে দেওয়া হলো। কিন্তু পোকামাকড়, হরিণ, শুয়োর তক্ষকই নয়, মাঝে মাঝে থোকায় থোকায় ঝোপঝাপের ভেতর থেকে বেরিয়ে আসছে বাদামি রঙের চেলা বিছেরা। লম্বায় 1 বিগত 1 ফুটের মতো, চওড়ায় ইঞ্চিখানেক। তখন সবাইকে হুঁশিয়ার করে দেওয়া হচ্ছে। সেসব দেখে মোহনবাসী সহদেবরা দৌড়ে 20 হাত দূরে চলে যাচ্ছে। তাদের মুখ আতঙ্কে সাদা হয়ে যায়। তারা চিৎকার করে, আমাগো আন্ধার মানে আয়না জমের মুখে ফাইকা দিছে। একদিকে জারো, একদিকে কানা খুচরা, সমুদ্রে হাঙ্গর, আমাগো নিঘাত মরণ, নিঘাত মরণ। বিভাস হুঙ্কার ছাড়ে, চুপ, একেরে চুপ করো। পদ্মা মেঘনার দেশ থেকে আইসেন, সেই হগল জায়গায় সাপ বা কুমির আসিল না? ভেবাকটা কি বাঘ আর কুমিরের পেটে গেছেন, নাকি সাপের বলে ময়রা ঝইরা গেছেন? বিভাসের তর্জন গর্জনে মোহনবাসীদের চেঁচামেচি থেমে যায়। তারা চুপচাপ দূরে দাঁড়িয়ে থাকে। বিনয় আগে লক্ষ্য করেনি, এবার দেখতে পেল যারা বাঁশের খুঁটি, শাবল, কুড়ুল এবং করাত টরাত নিয়ে এসেছিল তারা কয়েকটা বড় বড় পেট মোটা বোতলও সঙ্গে করে নিয়ে এসেছে। বোতলগুলো পেট্রোলে বোঝাই। কানা খুচরা বা চেলা বিছেগুলো দলা পাকিয়ে কিলবিল করছে। ধনপত চকিতে একটা বোতল থেকে বিষাক্ত সরীসৃপগুলোর গায়ে পেট্রোল ছিটিয়ে দিয়ে দেশলাইয়ের কাঠি ধরিয়ে তাদের দিকে ছুঁড়ে দেয়। চোখের পলকে দাউ দাউ আগুনে পুড়ে বিছেগুলো দলা পাকিয়ে যায়। বিভাস মোহনবাসীদের দিকে ফিরে বলল, এইবার ডর কাটছে তো? আমরা কিন্তু আপনাকে পাশে আছি। কান খুচরা জারোয়া কেউ আপনাকে কিছু করতে পারবো না। আহেন আহেন, আবার জমিন মাপামাপি শুরু হইব। নিজেকে চৌকে দেখা হগল বুঝালন। মোহনবাসীদের সাহস অনেকখানি আবার ফিরে আসে। হয়তো ভাবে কাল রাতের প্রাণের ঝুঁকি নিয়ে বুশ পুলিশ এবং ধানপাত্রা জারোয়াদের ঠেকিয়েছে, আজ কান খুচরা মারল। এইসবই তো তাদের নিরাপত্তার জন্য। পায়ে পায়ে উদ্বাস্তুরা আবার ফিরে আসে। যে এলাকা দিয়ে জমি মাপামাপির জন্য লম্বা লোহার চেন বসানো হবে সেখানকার ঝোপঝাড় কেটে আবার নতুন উদ্যমে কাজ শুরু হয়ে যায়। তবে পুরোপুরি নির্বিঘ্নে নয়। কতকাল ধরে যে কানখুজরা জোঁকেরা জঙ্গলের ভিতর চিরস্থায়ী আস্তানা গেড়ে আছে, 10 পা এগোতে না এগোতেই গাছের ডালপালা থেকে থোকায় থোকায় জোঁক মাথায় এসে পড়ছে। সারা গায়ে এবং মাথায় লোশন লাগানো রয়েছে, তাই বাঁচোয়া। সঙ্গে সঙ্গে সেগুলো গা মাথা থেকে খসে পড়ছে। ঝোপ জঙ্গলে দা কিংবা কোদালের কোপ পড়লেই বুড়বুড় করে বেরিয়ে আসছে কানখুচরা আর অন্য সব বুনো সরীসৃপের দঙ্গল। পেট্রোল দিয়ে তাদের পোড়াতে পোড়াতে জমি মাপা এবং খুঁটি পোতা দুটোই চলতে লাগলো। মোহনবাসীর পরিবারের জন্য 15 বিঘে জমি মেপে তার চারপাশে খুঁটি পুঁতে পুঁতে সীমানা ঠিক করে দিয়ে তারপর সহদেবের পরিবারের জন্য জমি দেওয়া হলো। এইভাবে সূর্য যখন পশ্চিমে ঢলতে শুরু করেছে তারই মধ্যে আরও 5টি ফ্যামিলিকে জমি বিলি করা সম্ভব হলো।
সেই সকালবেলায় চিঁড়ে গুড় খেয়ে জঙ্গলে সবাই ঢুকেছিল। খিদে এখন পেট জ্বলে যাচ্ছে। মুখে কেউ খিদের কথা না বললেও সেটা বোঝা যাচ্ছিল। বিশ্বজিৎ বললেন, এবেলার মতন কাজ বন্ধ থাক, খেয়ে দিয়ে এসে আবার করা যাবে। বিভাস হেঁকে হেঁকে সবাইকে বলল, অহন ক্যাম্পে ফিরে চলেন, ফিরে চলেন। স্নান এবং খাওয়া দাওয়া চুকিয়ে সবাই যখন আবার জঙ্গলে ঢুকল, সূর্য আরও খানিকটা হেলে গেছে। বিশ্বজিৎ বললেন, ওবেলা তো মাত্র 5টা ফ্যামিলিকে জমি দেওয়া হয়েছে। এভাবে কাজ হলে এতগুলো ফ্যামিলিকে জমি দিতে কিন্তু অনেক সময় লেগে যাবে। যে উদ্বাস্তুরা এখানে এসে পৌঁছেছে, 1 উইকের ভিতর তাদের ল্যান্ড ডিস্ট্রিবিউশন কমপ্লিট করতেই হবে। মাসখানেক বাদে আবার আমরা 100 ফ্যামিলিকে মেনল্যান্ড থেকে আনব। প্রচুর কাজ এখন, প্রচুর কাজ। ঠিক করা ছিল আজ 12টি ফ্যামিলিকে জমি দেওয়া হবে, কিন্তু উত্তর দিকে ঝোপঝাড় অনেক বেশি ঘন। সেই সব সাফ করে আর মাত্র 4টি ফ্যামিলিকেই জমি দেওয়া সম্ভব হলো। আজ সব মিলিয়ে 9টা উদ্বাস্তু ফ্যামিলি জমি পেল। সূর্য পশ্চিম দিকের পাহাড়ের পেছনে অনেকখানি নেমে গেছে। এখন আর সেটাকে দেখা যাচ্ছে না। পাহাড় আর বিশাল বিশাল মহাবৃক্ষগুলোর ছায়া নেমে এসেছে উপত্যকায়। সেই ছায়া এমনই ঘন যে সন্ধে হবার আগেই চারিদিক দ্রুত অন্ধকার হয়ে যাচ্ছে। অন্ধকার ভেদ করে সহজে নজর চলে না। বিভাস হেঁকে বলল, আইজকার মতন কাম বন্ধ করেন। কাইল ভোরের বেলা আলো ফুটলেই আবার জমিন দেওয়ান শুরু হইব। চলেন, এবার আমরা ক্যাম্পে ফিরে যাই। জঙ্গল থেকে বেরিয়ে সবাই ব্যারেকগুলোর দিকে এগিয়ে যায়। বিনয় আর বিশ্বজিৎ বিরাট দলটার একেবারে পিছনে ছিলেন। সারাটা দিন জঙ্গলের পুরু শ্যাওলায় ঢাকা স্যাঁতস্যাঁতে পিছল, উৎকট সোঁদা গন্ধে ভরা জমি, নানা ধরনের পোকামাকড়, জোঁক আর কান খুজরার মধ্যে কাটিয়ে ভীষণ ক্লান্তি বোধ করছিলেন দুজনে। পশ্চিম দিকের পাহাড় এবং বনজঙ্গল গাঢ় ছায়ায় ঢেকে গেলেও পূব দিকের পাহাড়ে বেলা শেষের একটু আলো এখনও আলগাভাবে লেগে রয়েছে। দক্ষিণ প্রান্তে পাহাড় টাহাড় সেরকম নেই, একেবারে খোলা। সেখানে অফুরান বঙ্গোপসাগর। যদিও নিভু নিভু, তবু সমুদ্রের ঢেউগুলোর মাথায় মাথায় প্রচুর আলো দোল খাচ্ছে। চলতে চলতে হঠাৎ পূবের পাহাড়ের দিকে নজর চলে যায় বিনয়ের। এক দঙ্গল হাতিকে পেঁচানো পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নামিয়ে নিয়ে আসছে কটা লোক। খুব সম্ভব তারা মাহুত। হাতিদের পিছনে দুটো বিরাট ট্রাক বা হাতি, কারোর কোনো তাড়া নেই। তারা ধীর চালে এধারের ঢাল বেয়ে নেমে আসছে। বিনয় দাঁড়িয়ে পড়েছিল অবাক হয়ে। জেফ্রি পয়েন্টে হাতির পাল আর পেল্লায় পেল্লায় ট্রাক নিয়ে লোকগুলো কেন আসছে বোঝা যাচ্ছে না। বিশ্বজিৎও কম অবাক হননি। হাতি টাতি এসে হাজির হবে খুব সম্ভব জানতেন না, তাই তিনিও দাঁড়িয়ে পড়েছেন। উদ্বাস্তুদের নিয়ে বিভাসরা বেশ খানিক দূর এগিয়ে গিয়েছিল। হাতি দেখে তারাও থমকে গেছে। কয়েক মিনিটের ভিতর কটা বিপুল আকারের প্রাণী, দুটো ট্রাক আর বেশ কিছু মানুষ নিচের উপত্যকায় নেমে এলো। বিশ্বজিতের সঙ্গে বিনয়ও সেদিকে এগিয়ে গেল। ওদিকে হাতি দেখে বিভাসরা শুধু নয়, যে উদ্বাস্তুরা ক্যাম্পে ছিল তারাও ছুটে এসেছে। বাচ্চা কাচ্চা, যুবক যুবতী, বুড়ো ধুড়ো কেউ বাকি নেই। সবার চোখে অপার কৌতূহল। বিনয় গুনে গুনে দেখল সব শুদ্ধ 5টা হাতি। মাহুতরা পায়ে মোটা শিকল লাগিয়ে গাছের গুঁড়িতে সেগুলোকে বেঁধে ফেলল। কাল যে ছোট লরিগুলোতে চেপে উদ্বাস্তুরা এসেছিল সেগুলো কাতার দিয়ে ক্যাম্প থেকে খানিক দূরে দাঁড়িয়ে আছে। 2 ট্রাকের ড্রাইভার লরিগুলোর পেছনে তাদের গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়ল। ট্রাকে আরও কয়েকজন রয়েছে, মাহুত শুদ্ধ। তারা সবাই বিশ্বজিতের কাছে দৌড়ে এলো। এদের মধ্যে নানা জাতের মানুষ রয়েছে, বর্মী, শিখ, সাঁওতাল, তামিল ইত্যাদি। সবার বয়স 50-এর ওপরে। বিনয় আন্দাজ করে নিল এরা একদিন বঙ্গোপসাগরের এই দ্বীপপুঞ্জে কালাপানির সাজা খাটতেই এসেছিল। এখন মুক্তি পেয়ে তারা স্বাধীন ভারতের সরকারি কর্মচারী। সবাই এসে সসম্ভ্রমে কপালে হাত ঠেকিয়ে বিশ্বজিৎকে বলল, সালাম হুজুর, সালাম হুজুর।
বিশ্বজিৎ ওদের না চিনলেও ওরা বিশ্বজিৎকে খুব ভালো করেই চেনে। মোটামুটি একটা আন্দাজ করে নিয়ে তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আসছো? সবার হয়ে একটা হাট্টাকাট্টা চেহারার চারা দেওয়া গোঁফওয়ালা লোক নিশ্চয়ই পুরো দলটার চালক বা সর্দার। তা সে বলল, হ্যাঁ হুজুর। লোকটা খুবই বিনয়ী, নম্র, গলার স্বরও নরম। কে বলবে সে একদিন দুর্ধর্ষ দাগী আসামি হয়ে এখানে এসেছিল? তোমাদের এখানে কে পাঠিয়েছে? তিরুরের ফরেস্টার সাহাব। তিরুর অঞ্চলের ফরেস্ট অফিসারকে ভালো করেই চেনেন বিশ্বজিৎ। বলল, ও, মণ্ডল সাহেব পাঠিয়েছেন? হ্যাঁ সাহেব, এখানে থেকে গাছের মোটা মোটা বল্লা নিয়ে যেতে হবে, উসিলিয়ে। তা তোমার নাম কি? আজিব সিং। ঠিক আছে, তা কবে থেকে কাজ শুরু করবে? কাল সুবে সে। একটু ভেবে বিশ্বজিৎ জিজ্ঞাসা করলেন, তোমাদের খানা দানার কি বন্দোবস্ত আছে? এখানকার রিফিউজিদের সঙ্গেই খাবে? জি নেহি সাহেব। সে জানালো, নিজেদের রসদ, চাল ডাল আটা তেল ঘি রসুন পেঁয়াজ মরিচ মশলা আর 1 বস্তা আলু তারা সঙ্গে করে নিয়ে এসেছে। হাতিগুলোর জন্য খাবার আনা হয়েছে, বস্তা বস্তা ছোলা, কলা গাছ, কলার কাঁদি এবং অন্যান্য বুনো ফল। রসদ ফুরিয়ে গেলে আবার তারা ট্রাক পাঠিয়ে আনিয়ে নেবে। আর শুধু তাই নয়, তাদের থাকার ব্যবস্থাও নিজেরাই করবে। রসদের সঙ্গে অনেকগুলো তাঁবুও এসেছে। সেটেলমেন্টের একধারে সেগুলো খাটিয়ে নিলেই হবে। ঠিক আছে, তোমরা অনেক দূর থেকে আসছো, এবার কিছুক্ষণ আরাম করে তাঁবু টাবু বসিয়ে নাও। বিশ্বজিৎ আর দাঁড়ালেন না, বিনয়কে সঙ্গে করে তার ঘরের দিকে এগিয়ে গেলেন। বিনয়ের মাথায় বল্লা শব্দটা ঘুরছিল, কথাটার মানে সে জানে না। জিজ্ঞেস করল, আচ্ছা, এই বল্লা কি? বিশ্বজিৎ বুঝিয়ে দিলেন যে বড় বড় গাছ কাটার পর বিশাল আকারের গুঁড়ি এবং মোটা মোটা ডাল চারদিকে ছড়িয়ে রয়েছে, সেগুলোই হলো বল্লা। হাতি ওগুলো কিভাবে সরাবে? কাল থেকেই দেখতে পাবেন। আমাদের এখানে তো ক্রেন নেই, হাতিরাই ক্রেনের কাজ করবে। বিনয় আর কোনো প্রশ্ন করল না। ওদিকে উদ্বাস্তুরা কিন্তু হাতিগুলোর সঙ্গ ছাড়েনি। খুব সম্ভব একসঙ্গে এত হাতি আগে আর কখনো দেখেনি। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে অবাক বিস্ময়ে তারা পাহাড় প্রমাণ প্রাণীগুলোকে লক্ষ্য করছিল। হাতিরা উঁচু নিচু পাহাড় ডিঙিয়ে এতটা পথ হেঁটে আসার ধকলে আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। তারা বসে পড়েছে। কিন্তু জঙ্গলে নিশ্চিন্তে জিরোবার কি উপায় আছে? মশা আর বাড়িয়া পোকার ঝাঁক তাদের ছেঁকে ধরেছে। অবিরাম সুঁড়ের ঝাপটা মারতে মারতে তারা মশা টশা তাড়িয়ে চলেছে। বিশ্বজিৎ আজিব সিংদের কিছুক্ষণ আরাম করে নিতে বলেছিলেন, কিন্তু এখন তাদের বসে বসে জিরোবার তো সময় নেই। ওদের একজন হাতিগুলোর চারপাশে মশা এবং পোকা মারার ধূপ জ্বালিয়ে দিল। দুজন 5টা কাঠের বিরাট গামলা বোঝাই করে ছোলা, কলা, কলা গাছ ইত্যাদি হাতিদের সামনে এনে রাখল। হাতি পিছু একটা করে গামলা। পোকা আর মশা মারা ধূপ জ্বালাতেই অনেক পোকামাকড় লহমায় মরে গেল। বাকি সবাই মহা বিপদের গন্ধ পেয়ে জঙ্গলের দিকে উধাও। হাতিদের খিদে পেয়েছিল জব্বর। তারা এখন অপার স্বস্তিতে খাওয়া শুরু করল। আজিব সিংয়ের বাহিনীর অন্য লোকগুলোও বসে নেই। তারা ট্রাক থেকে তাঁবু টাবু নামিয়ে মাটিতে খুঁটি পুঁতে পরপর সেগুলো খাটিয়ে ফেলতে থাকে। কয়েকজন অন্য লটবহর নামিয়ে আনে। তাঁবুগুলোর একধারে একজন মাটি খুঁড়ে উনুন বানিয়ে ফেলে। দুজন জঙ্গলে গিয়ে শুকনো কাঠ কুটো জোগাড় করে নিয়ে আসে। শুকনো কাঠই এখানে জ্বালানি। উদ্বাস্তুদের মধ্যে যারা যুবক যুবতী বা আরও বয়স্ক, হাতি দেখার সঙ্গে সঙ্গে আজিব সিংদের কার্যকলাপও খুব মন দিয়ে লক্ষ্য করছিল। কিন্তু বাচ্চাগুলো এতক্ষণ চুপচাপ থাকার পর হাতিগুলোকে ঘিরে চক্কর দিতে দিতে তুমুল হইচই বাঁধিয়ে দিয়েছে। আজিব সিং 2 হাত তুলে নাড়তে নাড়তে বলে, बच्चे लोग चिल्ला मिल्ली मत करो, हाथी गुस्सा करेगा तो बहुत खतरा हो जाएगा।
সবাই মোটামুটি আন্দাজে বুঝল এত চেঁচামেচিতে হাতিদের মেজাজ বিগড়ে যাবে। এই বিশাল প্রাণীগুলো একবার খেপে গেলে রক্ষে নেই, মহা সর্বনাশ ঘটবে। উদ্বাস্তুদের মধ্যে যারা বয়স্ক, বিপদের গুরুত্বটা তারা বুঝতে পারছিল। তারা চেঁচিয়ে চেঁচিয়ে বাচ্চা কাচ্চাদের ঠান্ডা করে, হাই পোলা পাইনেরা, চিল্লাইস না, চিল্লাইস না, হাতি জ্যাতলে শুনে পেঁচাইয়া আসার মায়েরা শেষ করব। বাচ্চাদের হল্লা থেমে যায়। বিনয়কে নিয়ে বিশ্বজিৎ তার ঘরে ফিরে এলেন। বাইরে দিন শেষের ফ্যাকাশে আলো থাকলেও ঘরের ভিতরটা অন্ধকার। তবে পুনর্বাসন বিভাগের কোনো কর্মী লণ্ঠন জ্বালিয়ে তার তেজ কমিয়ে রেখে গিয়েছিল। চাবি ঘুরিয়ে সেটার শিখা বাড়িয়ে দিলেন বিশ্বজিৎ। উজ্জ্বল আলোয় ঘর ভরে গেল। বিশ্বজিৎ এবার জুতো খুলে বিছানায় শরীর এলিয়ে দিলেন। বললেন, ওল্ডে জঙ্গলে ভীষণ ধকল গেছে, একটু রেস্ট নিয়ে নিন। বিনয়ের হাত পাও যেন আলগা আলগা হয়ে আসছিল। সেও হুড়মুড় করে শুয়ে পড়ল। কিছুক্ষণ চুপচাপ। তারপর বিশ্বজিৎ বললেন, কাল তো আমাকে পোর্ট ব্লেয়ার চলে যেতে হচ্ছে। মাসখানেক বাদে আবার 100 উদ্বাস্তু ফ্যামিলি আসবে, তার বন্দোবস্তও করতে হবে। নিরঞ্জন আর বিভাসকে 2 ক্ষেপ কলকাতায় রিফিউজি আনতে পাঠিয়েছিলাম, এবার অন্য লোক যাবে। বিভাসদের পোর্ট ব্লেয়ারের রিহ্যাবিলিটেশন অফিসেও প্রচুর কাজ জমে আছে, এসব ওদের শেষ করতে হবে। সেগুলো আমাকে চেক করে আবার দিল্লিতে পাঠাতে হবে। তাছাড়া কোর্টে আমার অনেকগুলো কেসও আছে, না গেলে হিয়ারিং শুরু করা যাবে না। আপনি কাল কখন যাবেন? যেতে যেতে মনে তো হচ্ছে বিকাল হয়ে যাবে। ওদের কথাবার্তার মধ্যে বনবিভাগের একজন কলাই করা 2টো বড় কাপ বোঝাই করে চা নিয়ে এলো, তার সঙ্গে প্রচুর বিস্কুট। কর্মীটি বর্মি। চায়ের কাপ টাপ টেবিলে রেখে ঘরের 4 কোণায় মশা এবং পোকামারা ধূপ জ্বালিয়ে দিল। কেননা সন্ধে নামতে না নামতেই মশাদের দঙ্গল ঘরে ঢুকতে শুরু করেছে। চায়ের পেয়ালা থেকে ধোঁয়া উঠছিলই। শটান উঠে বসলেন বিশ্বজিৎ। বললেন, এই বস্তুটির জন্য মন প্রাণ অস্থির হয়ে উঠেছিল। এই লোকটা বোধহয় অন্তর্যামী, ঠিক সময়ে ঠিক জিনিসটা এনে হাজির হয়েছে। নিন, চাটা খেয়ে নিন। বিনয়ও এর মধ্যে উঠে পড়েছে। একটু হেসে সে চায়ের পেয়ালা তুলে নিল। বর্মিটি কাজ শেষ করে আর দাঁড়ায়নি, নিঃশব্দে চলে গেছে। চা খেতে খেতে দুজনের কথা হচ্ছিল। বিশ্বজিৎ বললেন, যদি মনে হয় আপনাদের কাগজের জন্য আরও 2-1টা রিপোর্ট লিখবেন, তাহলে আজই লিখে ফেলুন, কাল আমার সঙ্গে দিয়ে দেবেন। হ্যাঁ, লিখতে তো হবেই, তবে এক্ষুনি নয়, রাত্রিরে খাওয়া দাওয়ার পর লিখব। ঠিক আছে। আচ্ছা, বলেছিলেন কাকা 2-4 দিনের মধ্যে এখানে এসে পড়বে, তাকে ভীষণ দরকার। তার কাছ থেকে ব্রিটিশ আমলের আন্দামানের অনেক কথা জানা যেত। এই কাকা হলেন শেখরনাথ রাহা, বিশ্বজিতের বাবার সবচেয়ে ছোট ভাই। তার কথা আগেই বিশ্বজিতের কাছে শুনেছে বিনয়। শেখরনাথ ছিলেন সশস্ত্র বিপ্লবী। অহিংস নির্বিষ আন্দোলনে ইংরেজ সরকারকে এদেশ থেকে উৎখাত করা যাবে, তিনি বা তার মতো বিপ্লবীরা আদৌ তা বিশ্বাস করতেন না। ভারতের মতন একটা কলোনি থেকে চরকা কেটে সত্যাগ্রহ বা অসহযোগ আন্দোলন করলে তারা যে চটিবাটি গুটিয়ে দেশ থেকে সুবোধ বালকের মতো বিদায় হবে, এইসব আকাশকুসুম কল্পনা, পাগলের প্রলাপও বলা যায়। এই উপমহাদেশের মতো কামধেনু ফেলে কেউ কি সহজে চলে যেতে চায়? এদের তাড়াতে হলে সশস্ত্র অভ্যুত্থান চাই। তার জন্য চাই বিপুল পরিমাণ অস্ত্র, বন্দুক, রাইফেল, পিস্তল। মুখের কথা খসালেই তো সেসব মুড়ি মুড়কির মতো পাওয়া যায় না। তার জন্য দরকার টাকা। ট্রেন ডাকাতি করে টাকা জোগাড় করতে গিয়ে ধরা পড়ে 1920 সালে শেখরনাথ কালাপানি সাজা নিয়ে আন্দামানে এসেছিলেন। পোর্ট ব্লেয়ারে সেলুলার জেল এবং বঙ্গোপসাগরের দ্বীপপুঞ্জ সম্পর্কে তার বিপুল অভিজ্ঞতা। তাদের নতুন ভারতের চিফ রিপোর্টার, নিউজ এডিটর থেকে শুরু করে কাগজের মালিক জগদীশ গুহ ঠাকুরতা পর্যন্ত সবাই চান শুধু রিফিউজি সেটেলমেন্টে নয়, সেলুলার জেল, ব্রিটিশ আমলের পেনাল কলোনি, এইসব সম্পর্কেও যেন বিনয় নিয়মিত তাদের প্রতিবেদন পাঠায়। ইন্ডিয়ার মেনল্যান্ডের মানুষজনের কাছে
আন্দামান এখনও এক অচেনা দ্বীপপুঞ্জ, যেমন ভীতিকর তেমনই রহস্যময়। এই দ্বীপগুলো সম্বন্ধে সবার অপার কৌতূহল। শিখরনাথের সঙ্গে দেখা হলে তার কাছ থেকে সেকালের এবং একালের অজস্র তথ্য জোগাড় করা যাবে। বিশ্বজিতের সঙ্গে এ নিয়েও অনেক কথা হয়েছে বিনয়ের। তিনি বললেন, জেফরি পয়েন্টে নতুন সেটেলমেন্ট বসছে, আর কাকা আসবেন না তাই কখনো হয়? নিশ্চিন্ত থাকুন, 2-1 দিনের মধ্যে ঠিক এসে পড়বেন। এখানকার উদ্বাস্তুরা এখন তার ধ্যান জ্ঞান সব। রাত্রিরেও সেটেলমেন্ট অফিসের সামনের খোলা চত্বরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো। 2 দিন খিচুড়ি খাওয়ানো হয়েছে। আজ দুপুরে দেওয়া হয়েছিল ভাত, ডাল আর সুবুয়াই মাছের ঝোল। এবেলা অর্থাৎ রাত্রিরে চাপাটি তরকারি আর ডাল। খোলা চত্বরটায় অনেকগুলো গ্যাসবাতি আর হ্যাজাক জেলে দেওয়া হয়েছে। আলোয় আলোয় ভরে গেছে সমস্ত এলাকাটা। বড় বড় কাঠের পড়াতে পাহাড় প্রমাণ চাপাটি, প্রকাণ্ড প্রকাণ্ড ডেকচি বোঝাই ডাল, তরকারি। তরকারি বলতে আলু কুমড়োর ছক্কা। ছক্কার স্বাদ বাড়াবার জন্য প্রচুর আস্ত আস্ত ছোলা দেওয়া হয়েছে। উদ্বাস্তুরা নিজের নিজের থালা গেলাস নিয়ে যথারীতি কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। নিরঞ্জন আর বিভাসের তদারকিতে ধনপথ এবং পুনর্বাসন বিভাগের কর্মীরা তাদের থালায় চাপাটি টাপাটি তুলে দিচ্ছে। খাবার নিয়ে তারা ফাঁকা জায়গায় চলে যাচ্ছে। বিশ্বজিৎ বিনয়কে সঙ্গে করে চলে এসেছেন। খাবার নিয়ে খেতে খেতে তারা কথা বলছিলেন। মজার গলায় বিনয় জিজ্ঞেস করল, রিফিউজিদের জন্য এই সরকারি লঙ্গরখানা কতদিন চালু থাকবে? দ্যাট ডিপেন্ডস। কথাটা বুঝতে পারল না বিনয়। সে তাকিয়ে থাকে। বিশ্বজিৎ বললেন, বড় বড় গাছগুলো তো আমরা কেটে দিচ্ছি। জমি ডিস্ট্রিবিউশনের পর বাকি ঝোপঝাড়, মাঝারি আর ছোট ছোট গাছ টাছ কেটে সাফ করবে রিফিউজিরা নিজেই। আপনাকে তো আগেই বলেছি। তারপর যে যার জমির একধারে নিজেদের ঘর তুলে নেবে। চাষের জমির পাশেই বাড়ি। এই বাড়ির সব মেটেরিয়াল মানে বাঁশ, টিন, দড়ি, কাঠ এইসব গভর্নমেন্ট থেকেই দেওয়া হবে। বিশ্বজিৎ আরও জানালেন, ঘর তোলা হলে অ্যাডাল্টদের মাথাপিছু 25 টাকা আর মাইনরদের মাথাপিছু 20 টাকা করে ক্যাশ ডোল দেওয়া হবে। সেই টাকায় উদ্বাস্তুরা নিজেদের ফ্যামিলি চালাবে। অবশ্য আইরিশ আর আমেরিকান এভেঙ্গেলিস্টরা যে পাউডার মিল্ক পাঠাচ্ছে সেটা ওদের ফ্রিতেই দেওয়া হবে। তখন রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট এই কমন কিচেন বন্ধ করে দেবে। আগে যেসব সেটেলমেন্ট বসানো হয়েছে সেই সব জায়গাতেও এটা করা হয়েছে। বিনয় বেশ ধন্দে পড়ে যায়। সে বলে, কিন্তু কি? টাকা না হয় দেওয়া হলো, কিন্তু এই জঙ্গলের ভেতর মানুষগুলো চাল ডাল তেল নুন কোথায় পাবে? এখানে তো হাট বাজার কিছুই নেই। বিশ্বজিৎ জানালেন, রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টে একটা কোঅপারেটিভ সেকশন রয়েছে। সেই সেকশনের লোকজন এখানে এসে দোকান বসাবে। পোর্ট ব্লেয়ার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এনে উদ্বাস্তুদের মধ্যে বিক্রি করবে। না লাভ না লোকসান এই পদ্ধতিতে। ওদের কথাবার্তার মধ্যেই মোহনবাসী, সহদেব, হলধর দাসরা হাতে খাবারের থালা এনে কাছাকাছি এসে দাঁড়ায়। মোহনবাসীদের কি একটা যেন বলার আছে, কিন্তু বলতে পারছে না। ভয় ভয় শুধু বিশ্বজিতের দিকে বারবার তাকাচ্ছে। বিশ্বজিৎ মোহনবাসীদের লক্ষ্য করছিলেন। জিজ্ঞেস করলেন, আপনারা কিছু বলবেন? হ্যাঁ স্যার। বেশ তো, বলুন না। জমিন দেওয়া তো শুরু হয়েছে। সমস্ত দিন আমাকে যার যার জমিনে কাইটা যাইব। সন্ধ্যার পর তো আর কোনো কাম নাই। ওই সময়টায় যদি আমরা একটু গান বাজনা করি, আপত্তি নাই তো? সহদেব বলল, দেশ সাইরা আসনের সময় আমি একখান দোতারা লইয়া আইছি। কেউ কেউ তো সারিন্দাও আনছে। গান বাজনা করলে মনটা ভালো থাকবো আমাদের। চকিতে বিশ্বজিৎ একবার বিনয়ের দিকে তাকালেন। তার চাউনির মধ্যে এমন কিছু রয়েছে যাতে আন্দাজ করা যায় তিনি খুশি হয়েছেন। খুশির কারণটা মোটামুটি আঁচ করা যাচ্ছে। পরশু রাত্রিরে জারোয়ারা যখন আচমকা সেটেলমেন্টে হানা দিয়েছিল, উদ্বাস্তুরা ভয়ে আতঙ্কে পাগলের মতন চেঁচাচ্ছিল। তারা কিছুতেই এই দ্বীপে থাকবে না, কলকাতায় ফিরে যাবে। আর আজ তারাই কিনা
পাহাড়ে ঘেরা এই বিজন বনভূমিতে গান বাজনার আসর বসাতে চাইছে। এই সেটেলমেন্টে বাকি জীবন কাটানো যে ওদের ভবিতব্য সেটা ওরা বুঝতে পারছে। এখানে তাদের মন বসতে শুরু করেছে, আর এটা ভালো লক্ষণ। বিশ্বজিতের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। উৎসাহ দেবার সুরে বেশ জোর দিয়েই বললেন, নিশ্চয়ই গাইবেন, নিশ্চয়ই বাজাবেন। গান বাজনায় তো মন ভালো থাকে। যদি আরও কিছু বাজনার জিনিস দরকার হয়, এই যেমন ধরুন হারমোনিয়াম, তবলা, সবই সরকার থেকে কিনে দেওয়া হবে। মোহনবাসীর চোখ দুটো উদ্দীপনায় চকচক করছে। তাদের আর্জি যে এত সহজে পূরণ হবে ভাবতে পারেনি। বলল, আমাগো মধ্যে ক্যাটা ক্যাটা হারমোনি আর তবলা বাজাইতে পারে, একবার খবর লই, এরপর আপনারে কমু। আমি তো কালই চলে যাচ্ছি, তবে এখানকার অফিসার পরিতোষ বণিক থাকবেন, তাকে বলবেন, সব ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ স্যার, ভরসা যখন দিলেন আর দুইখান কথা কই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বলুন। ফাঁকা চত্বরটার দিকে আঙুল বাড়িয়ে মোহনবাসী বলল, আমরা আমরা ওইখানে খুঁটি কুইপা পাশের পাঁটাতন বহাইয়া এখন বড় কইরা মাছান বানাইতে চাই। মাচান? মাচান দিয়ে কি হবে? এর উপর বৈশা গীত গামু, কুলনির মানুষে ঘিরা বইয়া শুনব। গীতবাদ্যের একটা পাকাপোক্ত বন্দোবস্ত করতে চাইছে মোহনবাসীরা। মঞ্চ সাজিয়ে তারা আসর বসাবে, কিন্তু শ্রোতা ছাড়া আসরের তো কোনো মানে হয় না। তাই তাদের ঘিরে বসবে সেটেলমেন্টের নতুন বাসিন্দারা। বিশ্বজিৎ বললেন, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই মাচান বানিয়ে নেবেন। আর কি যেন বলবেন? আইজ রাইতেই খাওয়া দাওয়া সাইরা কিছু সময় গীত গাইতে চাই। বাতিগুলা নিভাইয়া না দিলে ভালো হয়, আন্ধারে তো গাউন যায় না। না না না, ঠিক বলেছেন, আলো অবশ্যই জ্বলবে, আমি বলে দেব। যান, এবার আপনারা খেয়ে নিন। মোহনবাসীরা চলে গেল। খাওয়া চুকলে নিজেদের ঘরে চলে এলো বিনয়রা। বিশ্বজিৎ বললেন, এবার লেখা শুরু করে দিন। মশা এবং পোকামাকড় মারা ধূপগুলো জ্বলছিলই, কাজেই জঙ্গলের দিক থেকে তারা এদিকে ঘেঁষছিল না। খোলা জানলার ধার ঘেঁষে যে লেখার টেবিলটা রয়েছে সেটার ওপর একটা লণ্ঠন তুলে কাগজ কলম নিয়ে বসে পড়ল বিনয়। ওধারের খাটে কাত হয়ে শুয়ে একটা বই খুলে পড়তে লাগলেন বিশ্বজিৎ। বিনয় যতক্ষণ লিখবে তিনি পড়বেন। কয়েক লাইন লেখার পর হঠাৎ হইচই কানে এলো। জানালার বাইরে তাকাতেই চোখে পড়ল ওধারের চত্বরে তুমুল ব্যস্ততা চলছে। উদ্বাস্তুরা তো বটেই, পুনর্বাসন দপ্তরের কয়েকজন কর্মী বিপুল উদ্যমে অনেকটা জায়গা জুড়ে লম্বা লম্বা চট বিছিয়ে লোকজনের বসার ব্যবস্থা করছে। বিভাস, নিরঞ্জন বা পরিতোষরা গা গুটিয়ে নেই, তাদেরও বিপুল উৎসাহ। কটা হ্যাজাক আর গ্যাসবাতি এনে চারপাশে এবং মাঝখানে বসিয়ে দিচ্ছে। আসর সাজানো শেষ। সেটেলমেন্টের কেউ বাকি নেই। সবাই মাঝখানে খানিকটা অংশ বাদ দিয়ে গোল হয়ে বসে পড়তে শুরু করেছে। বোঝাই যায় মাঝখানের জায়গাটা বাজনদার আর গাইয়েদের জন্য ফাঁকা রাখা হয়েছে। একটু পরেই সহদেব, হলধর, মোহনবাসী এবং হরিপদ দোতারা সারিন্দা টারিন্দা নিয়ে আসরের মধ্যিখানে বসে পড়ল। খুলনার আছেরপুর গাঁয়ের হরিপদ এবং তার দাদা সোমেন বিশ্বাসকে স্পষ্ট মনে আছে বিনয়ের। রস আইল্যান্ডের রিফিউজি কোটা পূর্ণ করার জন্য ৪৫ মিনিটে যে ছটা বিয়ে দেওয়া হয়েছিল তার মধ্যে হরিপদও ছিল। হরিপদ ওখানে কি করবে? গাইবে? বাজাবে? মোহনবাসী দোতারা আর সহদেব সারিন্দা নিয়ে এসেছিল। একটু পর মোহনবাসীর আঙুলের টোকায় দোতারা টুং টাং সুরে বেজে উঠল। ধীর লয়ে সারিন্দায় ছট টানে সহদেব। ক্রমশ লহর তুলে দুই বাদ্যযন্ত্রের সুর পর্দায় পর্দায় চড়তে থাকে। ঠিক এই সময় একটা হাত সামনের দিকে বাড়িয়ে গাইতে শুরু করে হরিপদ। রোগাটে গড়নের ভীরু লাজুক মুখচোরা গেঁয়ো যুবকটির এমন এক আকুল করা সতেজ কণ্ঠস্বর রয়েছে, কে তা ভাবতে পেরেছিল? পদ্মা, মেঘনা, মধুমতি পাড়ের স্মৃতিটাকে বহু দূরের বঙ্গোপসাগরের এই দ্বীপে লহমায় তুলে এনেছে হরিপদ। তিনদিকের পাহাড়ে গানের সুরটা প্রতিধ্বনি তুলে চলেছে অবিরল।
হাওয়ায় ভেসে যাচ্ছে সমুদ্রের দিকেও। অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে বিনয়। ওধারে হাতের বইটা নামিয়ে রেখে উঠে বসেছেন বিশ্বজিৎ। এই গান তাকেও প্রবল নাড়া দিয়েছে। নিচু গলায় বললেন, এক্সেলেন্ট, এ একেবারে খাঁটি ইস্ট বেঙ্গলের জিনিস, শহুরে ভেজাল ভাটিয়ালি নয়। চলুন বাইরে গিয়ে একবার শোনা যাক। দুজনে বেরিয়ে আসর থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালেন। ওদের দেখলে হরিপদ হয়তো ঘাবড়ে যাবে, গানের সুর তাল কেটে যাবে, তাই খুব কাছে না যাওয়াই ভালো। হরিপদ আধবোজা চোখে বিভোর হয়ে গেয়ে চলেছে তো চলেছেই। একের পর এক গান গেয়ে যখন হরিপদ থামল, বেশ রাত হয়ে গেছে। সে যতক্ষণ গাইছিল তারিফের সুরে শ্রোতারা মাঝে মাঝেই বলে উঠছিল, আহাহা, কি গীতই না শুনলাম। আসর ভাঙার পর বিশ্বজিৎ আর বিনয় হরিপদর কাছে এগিয়ে যায়। মুগ্ধ গলায় বিশ্বজিৎ বললেন, বাহ, তুমি তো খুব গুণী লোক হে, একজন সত্যিকারের আর্টিস্ট। গুণী শব্দটা হরিপদর জানা, কিন্তু আর্টিস্ট কথাটার মানে জানে না। তবে বিশ্বজিৎ যে তার সুখ্যাতি করছেন সেটা বুঝতে পারছিল। সংকোচে সে একেবারে এতটুকু হয়ে যায়। মুখ নামিয়ে বলেন, আপনারা আমার হাবিজাবি গান শুনেছেন? হাবিজাবি কি বলছো, তুমি চমৎকার গেয়েছো। আরও নুয়ে পড়ল হরিপদ। কি যেন বলতে চাইল, কিন্তু বলতে পারল না। গলার ভেতর উত্তরটা আটকে গেল। বিশ্বজিৎ তার কাঁধে একটা হাত রাখলেন। এতগুলো মানুষকে আনন্দ দেওয়া সেটা কি সোজা কথা? রাতপুরুষের ভিটে মাটি ছেড়ে চলে আসতে হয়েছে, এখানে তো আর ফিরে যাওয়া যাবে না। এখন এই দ্বীপই তোমাদের দেশ। নিজে আনন্দে থাকো, সবাইকে আনন্দ দাও। মোহনবাসী সহদেবদের বললেন, তোমরাও খুব গুণী মানুষ। যেমন বলেছিলে তেমনই রোজ সন্ধ্যের পর আসর বসাবে। আজকে অনেক রাত হয়ে গেছে, এবার ব্যারাকে গিয়ে শুয়ে পড়ো। কাল সকাল থেকে আবার জমি দেওয়া শুরু হবে। বেশি রাত পর্যন্ত জেগে থাকলে তাড়াতাড়ি আর উঠতে পারবে না। বিশ্বজিৎ আর দাঁড়ালেন না, বিনয়কে সঙ্গে করে নিজের ঘরে চলে এলেন। বিনয় প্রতিবেদন লিখতে লিখতেই উঠে গিয়েছিল। ভেবেছিল ফিরে এসে বাকিটা শেষ করে ফেলবে, কিন্তু এখন আর টেবিলে গিয়ে বসতে ইচ্ছে করছে না। হরিপদর গান আর মোহনবাসীদের বাজনার রেশ জেফ্রি পয়েন্টের পাহাড়ে, বনভূমিতে এবং সমুদ্রে এখনও থেকে গেছে যেন। খুব ভালো লাগছে বিনয়ের। হরিপদরা যেন পূর্ব বাংলা নামে বহুদূরের এক স্বপ্নের ভূখণ্ডে তাকে ফিরিয়ে নিয়ে গেছে। আজ আর অন্য কাজে মন বসবে না। পুনর্বাসন দপ্তরের কোনো কর্মী কখন যেন এসে তাদের দুজনের মশারি খাটিয়ে দিয়ে গিয়েছিল। বিনয় টেবিলের ওপর যে লণ্ঠনটা জ্বলছিল সেটা নিভিয়ে মশারির ভেতর ঢুকে পড়ল। বিশ্বজিৎ শুয়ে পড়লেন। তার খাটের পাশে নিচু টেবিলে আর একটা লণ্ঠন জ্বলছিল। চাবি ঘুরিয়ে সেটা নিভিয়ে দিতে দিতে বললেন, আজ আর লেখাটা কমপ্লিট করা গেল না, তাই তো? হ্যাঁ, কাল সকালে উঠে ওটা শেষ করব। আসলে হরিপদর গানটা খুব সাধারণ, খুব সাধারণ চেহারা, মোস্ট আনইমপ্রেসিভ। পাশ দিয়ে গেলে কেউ ফিরেও তাকাবে না, কিন্তু ছেলেটার গলায় ম্যাজিক আছে, একেবারে হিপনোটিক। কার ভেতরে যে কি থাকে সত্যি মুখ দেখে বোঝা যায় না। আজকের পর্ব এখানেই শেষ করলাম। আশা করি আজকের পর্ব ভালো লেগেছে। অবশ্যই জানাবেন। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।